সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 আগস্টের রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিজয়ের পথে আরও এক ধাপ, মোদি শাহের ম্যাজিক ফিগার কি তবে হাতের মুঠো? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্যা পরবর্তী পুনর্বাসনে কড়া নির্দেশ। অসমের শিবসাগরে চড়াইদেও পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিখোঁজ মহিলার মৃতদেহ নালা থেকে উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য। হাইলাকান্দির হাসপাতালে বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি। বেহালে রাস্তার কাজ না হওয়ায় 15টি সংগঠনের প্রতিবাদ। ডিব্রুগড়ের নির্মীয়মান নালার কাজে পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়। রেকর্ড বৃষ্টি দিল্লি ও এনসিআর অঞ্চলে, প্রবল বর্ষণে জলমগ্ন হরিয়ানা। শিক্ষকদের আন্দোলনের প্রতি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশিয়াল হারমোনির সমর্থন। অসমের স্থায়ী শিক্ষকদের ট্রেজারির অধীনে বেতন প্রদান নীতি বহাল রাখা এবং কেন্দ্রীয় প্রকল্পের অধীনে নতুন করে 15,000 অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবি এবং নারী সংরক্ষণ বিল নিয়ে সংঘাত। মোদিকে সরাসরি নিশানা রাহুল গান্ধীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিজয়ের পথে আরও এক ধাপ, মোদি শাহের ম্যাজিক ফিগার কি তবে হাতের মুঠো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলে পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করল শিরোমণি অকালি দল। শুক্রবার সুবীর সিং বাদলের নয়াদিল্লিতে এই সাক্ষাৎকারের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। 2020 সালের কৃষক আন্দোলনের জেরে এনডিএ ছাড়ার দীর্ঘ 6 বছর পর পাঞ্জাবের এই আঞ্চলিক দলটি ফের কেন্দ্রের জোটে ফিরে আসার সম্ভাবনা জোরালো হচ্ছে। অকালি দলের এই সমর্থন কেবল রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে না, বরং দুই পক্ষের পুরনো বরফ গলানোর পথ প্রশস্ত করেছে। যদিও লোকসভায় অকালি দলের মাত্র কয়েকজন সাংসদ থাকায় সংখ্যাতত্ত্বের বিচারে এই সমর্থন খুব একটা বড় প্রভাব ফেলবে না, তবুও গেরুয়া শিবিরের কাছে এর প্রতীকী গুরুত্ব অপরিসীম। বিজেপি নেতৃত্ব মনে করেছে এই পদক্ষেপে মোদী সরকারের দূরদর্শী রাজনৈতিক কৌশলের অংশ। কেন্দ্রের ওয়াইএসআর, কংগ্রেস এবং ওড়িশার বিজেপির সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে বিজেপি। ডিএমকে বিরোধিতার সুর চড়ালেও তাদের মনে জয়ের আশা ছাড়ছে না শাসক দল। সব মিলিয়ে প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। অপরদিকে অসমের বন্যা পরবর্তী পুনর্বাসনে কড়া নির্দেশ। শিবসাগরে চড়াইদেও পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সাম্প্রতিক অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ ও বন্যা পরবর্তী পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে শনিবার শিবসাগর ও চড়াইদেও জেলা পরিদর্শন করেন অসম সরকারের জনস্বাস্থ্য, কারিগরি, পিএইচই, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ত্রাণ, পুনর্বাসন, নিরাপদ পানীয় জল, স্যানিটেশন ও জনস্বাস্থ্য পরিষেবা দ্রুত স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের একাধিক নির্দেশ দেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই সফর বলে জানা গেছে। এদিন তিনি শিবসাগরের নেপালিকুটি এলাকার বিহুবর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ভারত সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, নজিরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ময়ূর বরগুহাই এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। পরিদর্শনের সময় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বন্যা দুর্গত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। বন্যায় ঘরবাড়ি ও কৃষিজমির ক্ষয়ক্ষতি, খাদ্য ও পানীয় জলের সংকট, স্বাস্থ্য পরিষেবা এবং পুনর্বাসনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কী ধরনের সরকারি সহায়তা প্রয়োজন তাও পর্যালোচনা করা হয়। পরে শিবসাগর জেলায়ুক্তের কার্যালয়ের চুফাফা কনফারেন্স হলে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্যায় ক্ষয়ক্ষতি, ত্রাণ ও পুনর্বাসনে পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, সড়ক যোগাযোগ এবং জনস্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্পষ্ট নির্দেশ দেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়। ক্ষতিগ্রস্ত পানীয় জল প্রকল্প দ্রুত মেরামত, প্রয়োজনে বিকল্প উৎস থেকে নিরাপদ জল সরবরাহ করা, রাস্তা, অন্যান্য পরিকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্বাসনের কাজ দ্রুত শেষ করার উপরে জোর দেন তিনি।
মানুষের দুর্ভোগ কমাতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে আধিকারিকদের সতর্ক করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বন্যা পরবর্তী পুনর্গঠন শুধু রাস্তা পরিকাঠামো মেরামতের মধ্যে সীমাবদ্ধ নয়, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ, সরকারি পরিষেবা পুনরায় সচল করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত স্বনির্ভর করে তোলা সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বাসন ও পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। অপরদিকে নিখোঁজ মহিলার মৃতদেহ নালা থেকে উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ। নিখোঁজ মহিলার মৃতদেহ নালা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিলচরে দলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী পূর্ব গজলঘাট এলাকার পৌরোহিত রবীন্দ্র চক্রবর্তীর স্ত্রী তপতী শর্মা, বয়স 42, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে গতকাল শনিবার সকাল অনুমানিক 11টা নাগাদ পূর্ব দেবীপুর শ্মশানের পাশে পুনিখাল নালায় একটি মহিলার লাশ দেখতে পান এক ব্যক্তি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে। পরে স্থানীয়রা লাশটি নিখোঁজ তপতী শর্মার বলে শনাক্ত করেন। খবর পেয়ে শিলচর দলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি কিভাবে ওই মহিলার মৃত্যু হলো তাও নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে হাইলাকান্দি হাসপাতালে বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে 10 বছর বয়সী এক বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকদের গাফিলতি এবং সময়মতো কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকায় চিকিৎসা পেতে বিলম্ব হয়েছে, যার জেরে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, পার্শ্ববর্তী শ্রীভূমি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থেকে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসককে সময়মতো পাওয়া যায়নি, ফলে শিশুটির চিকিৎসা শুরু হতে দেরি হয়। পরে শিশুটির মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। তবে চিকিৎসকের গাফিলতির অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে বেহালে রাস্তার কাজ না হওয়ায় 15টি সংগঠনের প্রতিবাদ। রাস্তা মেরামতের দাবিতে অভিনব প্রতিবাদ। বারবার প্রতিবাদ ও স্মারকলিপি দিয়েও যখন রাস্তার কাজ হচ্ছে না, তখন এবার ধন্যবাদ জানিয়ে অভিনব প্রতিবাদে নামল 15টি সংগঠন। শুক্রবার শিলচরের আইএসবিটির সামনে প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান সংগঠনগুলোর সদস্যরা। প্লেকার্ডে লেখা, ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচলের জন্য সরকারকে ধন্যবাদ, জনগণের ট্রাফিক সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সহ নানা ব্যঙ্গাত্মক বার্তা। সংগঠনগুলোর বক্তব্য, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও রাস্তার সমস্যার সমাধান না হওয়ায় এবার ব্যঙ্গাত্মক প্রতিবাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। তাদের আশা, এই অভিনব প্রতিবাদের পর দ্রুত বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাটে সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। অপরদিকে ডিব্রুগড়ে নির্মীয়মান নালার কাজে পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের। গতকাল অসমের ডিব্রুগড় জেলার চাউলখোয়ায় নির্মীয়মান নালার কাজে পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের অধীনে দ্রুতগতিতে চলছে এই নালার নির্মীয়মান কাজ। বাণীপুর কনভয় রোড হয়ে চেঁচা নদী পর্যন্ত নির্মীয়মান এই নালা সম্পূর্ণ হলে ডিব্রুগড় মহানগরের কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে প্রবল বৃষ্টি দিল্লি ও এনসিআর অঞ্চলে। প্রবল বর্ষণে জলমগ্ন হরিয়ানা। রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে এবার রেকর্ড বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে যা 15 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারী বৃষ্টির জেরে দিল্লির কালিন্দিকুঞ্জ ওখলা ব্যারেজ এলাকায় যমুনার জলস্তর প্রায় 202 মিটারে পৌঁছেছে। এদিকে দিল্লির পাশাপাশি তুমুল বৃষ্টি হয়েছে হরিয়ানাতেও। অপরদিকে শিক্ষকদের আন্দোলনের প্রতি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশিয়াল হারমোনির সমর্থক
অসমের স্থায়ী শিক্ষকদের ট্রেজারির অধীনে বেতন প্রদানের নীতি বহাল রাখা এবং কেন্দ্রীয় প্রকল্পের নতুন 15,000 অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবি। সম্প্রতি সমগ্র রাজ্যের সাথে বরাকের 3 জেলায়ও শিক্ষকরা শিক্ষা বিভাগের বিরুদ্ধে শিক্ষক বিরোধী ভূমিকার অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করে। 2 বছর আগে রাজ্যে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হয় এই শর্তে যে তাদের অবসরের সাথে সাথে পোস্টগুলো বিলুপ্ত হয়ে যাবে। স্থায়ী শিক্ষকের মতো তাদের জন্য সার্ভিস বুক তৈরি হয়, সিপিএফের বদলে নিউ পেনশন স্কিম চালু করা হয় এবং তাদেরকে ট্রেজারির অধীনে আনা হয়। যেহেতু এই স্থায়ীকরণের অন্তর্ভুক্তির দিন থেকেই কার্যকর করা হয়, ফলে তাদের মোট বেতনের পরিমাণ কমে যায়, কিন্তু স্থায়ী চাকরির আশায় তারা সেই ক্ষতি মেনে নিতে বাধ্য হয়। বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে তাদেরকে ট্রেজারি ও রাজ্য অর্থ বিভাগের আওতা থেকে বের করে দিয়ে কেন্দ্রীয় অস্থায়ী শিক্ষক প্রকল্পের অধীনে তাদের বেতন দেবে। স্বাভাবিকভাবেই 2 বছর আগে স্থায়ী হওয়া রাজ্য সরকারি শিক্ষকদের এভাবে বঞ্চিত করার বিরুদ্ধে তারা প্রতিবাদে সামিল হয়েছে। তাদের শিক্ষক হিসাবে চাকরি শুরু হয়েছিল 2017 সালে। তারা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং তাদের সম্মতিপত্র নিয়ে পরবর্তীতে তাদের চাকরি স্থায়ী করা হয়। বেতনের পরিমাণে ক্ষতি স্বীকার করেও তারা প্রায় সবাই সম্মতিপত্রে স্বাক্ষর করেন। এখন অস্থায়ী শিক্ষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের ফান্ডের অধীনে তাদের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। কেন এই ঘোষণা করা হয়? কারণ রাজ্য সরকার 25,000 অস্থায়ী শিক্ষকের বেতনের জন্য তহবিল পান অস্থায়ী শিক্ষক নিয়োগ প্রকল্পের অধীনে অনুদান হিসাবে, কিন্তু জানা যায় যে বাস্তবে বর্তমানে মোট অস্থায়ী শিক্ষক রয়েছে 10,000, অর্থাৎ আরও মোট 15,000 অস্থায়ী শিক্ষক এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে নিয়োগ করা যায়। অথচ সরকারের শিক্ষা বিভাগের নতুন 15,000 অস্থায়ী শিক্ষককে নিয়োগ না করে স্থায়ীকরণ করা 15,000 শিক্ষককে অস্থায়ী শিক্ষকদের জন্য প্রদত্ত কেন্দ্রীয় ফান্ডের অধীনে নিতে চাইছে। এটা একদিকে স্থায়ীকরণ করা শিক্ষকদের প্রতি প্রতারণা ও বঞ্চনা, অন্যদিকে নতুন 15,000 অস্থায়ী শিক্ষকদের নিয়োগ না করে শিক্ষিত বেকারদের প্রতি বঞ্চনা করা। তাই অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশিয়াল হারমোনি শিক্ষকদের আন্দোলনকে সর্বতভাবে সমর্থন জানিয়েছে। একই সঙ্গে স্থায়ীকরণ করা শিক্ষকদের রাজ্য সরকারের অধীনে ট্রেজারি মারফতে বেতন প্রদানের নিয়ম বহাল রাখা এবং কেন্দ্রীয় প্রকল্পে নতুন 15,000 অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছে। এবং আজকের শেষ খবরটি, নারী সংরক্ষণ বিল নিয়ে সংঘাত, মোদীকে সরাসরি নিশানা রাহুল গান্ধীর। নারী সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন ইস্যুকে কেন্দ্র করে মোদী সরকার ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। 2023 সালের নারী শক্তি বন্ধন অধিনিয়ম সর্বসম্মতিক্রমে পাশ করা হলেও তা কার্যকর না হওয়া এবং নতুন বিলের সঙ্গে ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের শর্ত যুক্ত করায় এই বিতর্কের সূত্রপাত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসকে এই বিলের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানালে রাহুল গান্ধী আইনটি অবিলম্বে কোনো শর্ত ছাড়াই কার্যকর করার দাবি তুলেন। নতুন প্রস্তাবিত বিলে 2011 সালের জনগণনাকে ভিত্তি করে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার কথা বলা হয়েছে, যার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের দাবি, এই প্রক্রিয়ায় উত্তর ভারতের রাজ্যগুলো বাড়তি সুবিধা পেলেও জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিরাট ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশনের আর মাত্র 1 সপ্তাহ বাকি থাকলেও অচলাবস্থা কাটেনি। সরকার এই বিল পাশে বিরোধীদের সমর্থন পাওয়ার চেষ্টা করলেও রাহুল গান্ধী পাল্টা শর্ত হিসাবে ছাত্র আন্দোলনের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং রাম মন্দিরের অনুদান বিতর্ক নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানিয়েছে।